মিটিংয়ের যেটা প্রথম সিদ্ধান্ত সেটা হলো 24-25 শিক্ষাবর্ষ যেটা শুরু হওয়ার কথা ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হলো একেবারে ছাত্রদের সাথে আলোচনার বিষয়টা হলো আমাদের কতগুলো পরীক্ষা চলমান পরীক্ষাগুলো আমরা পরীক্ষাগুলো শেষ করতে বিশ্ববিদ্যালয় এই ভর্তি সংক্রান্ত বিষয়ে অন্য যেখানে যে নতুন যে কাঠামো সরকার চিন্তা করছেন সেই জায়গায় ভর্তির বিষয়টি নির্ধারিত হবে। আর তাদের যদি কোনো প্রয়োজনীয় সহায়তা লাগে সেটি বিশ্ববিদ্যালয়ের দিতে সম্পন্ন যদি তারা সেটা নিতে চায়। আর চলমান পরীক্ষাগুলোকে আমরা চালাতে চাই সেটা যদি ছাত্ররা সম্মত থাকে তাহলে এই ডেটগুলা ঠিক রেখে একটি পরীক্ষার তারিখ পরিবর্তন হয়েছে সেটি আমরা অবস্থা দেখে ডেটগুলা নতুন করে দেওয়ার কথা বলেছি। আশা করি সেটা অচিরেই সম্ভব হবে যদি আমাদের পরীক্ষার্থীরা যদি এটাতে তাদের ভিন্ন কোনো মত না থাকে। তাদের চলমান আন্দোলনের সাথে এই দাবি দেওয়ার সাথে পরীক্ষাগুলা একটু ভিন্নতা, কারণ পরীক্ষা সবসময় কার্যসূচির আওতার বাইরে থাকে, কিন্তু ওরা যদি সেটাতে সম্মত থাকে তাহলে আমরা অবশ্যই পরীক্ষাগুলো চালাতে চাই। আর কি বিষয়ে আপনাদের সিদ্ধান্ত একটু পরে যে ব্রিফিং করবেন সেই ব্রিফিংটা নিয়ে বলবেন যে শিক্ষার্থীদের সাথে ওই জায়গাটা আমি বলি, আমি ওই জায়গাটা এখনো যেহেতু সিদ্ধান্ত লিখিত যে স্টেটমেন্টটা সেটা আমার হাতে এখনো আসেনি, আমরা এখানে যেটা সম্মত হয়েছি সেই জায়গাগুলো দিয়ে আসছি, ওনারা লিখিত শেষ হইলে আমাদের ইয়েতে পাঠিয়ে দেবে, তখন আমরা এটা এই যে প্রেস রিলিজ আকারে দিয়ে দিতে পারবো। কারণ আমার এখানে আরেকটি প্রোগ্রাম ছিল, কারণ একটা হলো শিক্ষকদের সাথে বসা, কারণ কালকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা সেটি আমাদের এই শিক্ষকরা অনেকেই জানেন না। আমাদের সাথে কালকে বিশেষ করে হোস্টেল সুপার সহ 10 থেকে 12 জন শিক্ষক সারা রাত ছিলাম আমরা। বাকি শিক্ষকদেরকে বিষয়টা অবহিত করা খুবই জরুরি ছিল, সেই জন্য আমি শিক্ষক পরিষদকে বলেছিলাম যে 10:30 একটা জরুরি সভা দেওয়ার জন্য। সেই ক্ষেত্রে একটু সময় লাগছে যে আমরা 11টায় শুরু করতে পেরেছি। এটা মাঝখানে রেখেই আমি আবার 12:30টার দিকে ওই মিটিংয়ে চলে গেলাম। ওইখান থেকে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো আমরা শুনে তাদের সাথে সহমত প্রশ্ন একটা হলো যে তারা যে সিদ্ধান্তগুলো আমরা দেখছি সেগুলো আলোচনা হয়েছে, সিদ্ধান্তগুলো রিটেন ফরম্যাটে আসার কথা। আমাদের এখানে আমাদের শিক্ষকরা বসে আছেন, আমাদের বাসিন্দা মহোদয় আজকে তার শেষ কর্মদিবস, যেটার একটা অনুষ্ঠান ছিল, বাইরে কিছু অতিথি ছিলেন কিন্তু কলেজ থেকে আসছে, এদের সাথে শেষ করে আমি এখানে বসলাম আর কি। এর মধ্যে আপনারা এসেছেন, আমি সেই সাথে কথা বলতে শিক্ষার্থীদের যে 7 দফা দাবি ছিল, সেই 7 দফা দাবি কি আসলে সবগুলোই আলোচনায় এসেছে কিনা, এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপনাদেরকে কোন কোন বিষয়গুলো আশ্বাস দিয়েছে? এখানে 3বার ওদের ইয়ে যা আছে, আবেদন যা আছে সেগুলো সব আলোচনা হয়েছে। আজকে সকালে যে 6 দফা দাবি সেগুলো সেখানে আলোচনা হয়েছে। কিছু বিষয় আছে যেটি যেমন উনি প্রবিসি মহোদয় গতকালকে একটা ইয়ে দিয়েছেন, বিবৃতি দিয়েছেন অনলাইনে, সেটি আমরা ছাত্রদেরকে প্রচারের জন্য দিয়েছি। তারপরে বিশ্ববিদ্যালয় তাদের প্রশাসনিক সিদ্ধান্ত কি নেবে এটা আমরা সিদ্ধান্ত নেওয়ার মতো আমাদের এখানে সুযোগ নেই, এটা ওনারা নেবে কি করবে। আমাদের যে জায়গাগুলো সুযোগ ছিল সেগুলো হলো প্রথম কথাই যে আমাদের যেহেতু সরকার একটা কমিটি, উচ্চ ক্ষমতায় সম্পন্ন কমিটি করেছেন, তারা সেটা নিয়ে গতকালকে আমরা বিভাগীয় প্রধান সেখানে আমন্ত্রিত হয়ে তাদেরকে অবস্থাটা ব্যাখ্যা করেছি। ছাত্রদের যে সেটার সাথে আমরা তাদের কাছে তুলে ধরেছি। সেই প্রেক্ষিতে তারা অবশ্যই একটা সুচিন্তিত অবস্থা। এরপরে তারা আরেকটা বলেছেন যে আমরা এই শিক্ষকদের সাথে কথা বলার পরে শিক্ষাবিদ যারা আছেন আমাদের দেশে বর্ণ শিক্ষাবিদ তাদের সাথে কথা বলবেন, বলে তারা একটা সুচিন্তিত সিদ্ধান্ত দিলেন, যেটা হলো এই 2 বিশ্ববিদ্যালয়ের বাইরে আরেকটা কাঠামো দাঁড় করানো। সেটা কি রূপরেখা হবে, কি কাঠামো হবে, এইটা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি। আমরা ওই পর্যন্ত আমরা শুধু সমস্যাগুলো কি হয়েছে আর এটা সমাধান করার বিষয়টি আলোচনায় এনেছি এবং আমরা রিটেন দিয়েছি।
স্যার একটা বিষয় জানার ছিল স্যার, আপনি 7টা দফার দাবির কথা বলছেন, সেখানে একটা দাবি ছিল যে উপ উপাচার্য মহোদয়ের পদত্যাগ। এই ব্যাপারে আপনাদের সাথে কোনো কথা হয়েছে কিনা, এবং মানে পদত্যাগ বা অপসারণ যে প্রক্রিয়াই হোক আপনারা কি আলোচনা করেছেন? এই বিষয়টা আমরা যেটা হলো যে ছাত্রদের দাবি যেটা সেটাই ওইখানে উত্থাপিত হয়েছে পুরাটাই 6 দফা। সেখানে ওই জায়গাটা আমাদের এখতিয়ারের বহির্ভূত, মানে আমরা ওই জায়গায় এটা সিদ্ধান্ত দিতে পারি না। আসলে সিদ্ধান্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের যে সিনিয়র সিন্ডিকেট আছে সেগুলাতে এই বিষয়গুলো সিদ্ধান্ত হয়। আমাদের ছাত্রদের যে প্রস্তাবনা দাবি দেওয়া সেটা অবশ্যই এখানে আলোচিত হয়েছে। সবগুলা সিদ্ধান্ত যে আসছে এরকম না, ওইটার ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা, ওইটা আমাদের এই বডির এখতিয়ার বহির্ভূত। স্যার সম্পূরক প্রশ্ন হলো যে আপনি তো পুরো বিষয়টা গতকাল থেকে দেখছেন এবং অবজারভেশন করছেন, পর্যবেক্ষণ করছেন, তো সেই আলোকে যদি বলতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য মহোদয় গতকাল যে আচরণ করেছে, শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের সাথে এমন আচরণ যায় কিনা? আপনি তো আরেকটা প্রতিষ্ঠানের প্রধান, আপনার মন্তব্যটা একটু জানতে চাচ্ছি। আমরা সবসময় বলি যে ছাত্র শিক্ষক সম্পর্ক অবশ্যই খুব সুমধুর হওয়া উচিত, এই অর্থে যে যেখানে জ্ঞান দান এবং গ্রহণের বিষয় আছে সেখানে তাদের মধ্যে একটা আন্তরিকতা কোনো সম্পর্ক থাকা উচিত। এখন আমাদের ছেলেদের সাথে আমরা যেভাবে ডিল করি, ওনারা ওনাদের ছেলেদের সাথে যেভাবে ডিল করে, দুই প্রতিষ্ঠানের ছেলেদের সাথে একই রকম আচরণ হওয়া উচিত, কিন্তু সেটা তারা তাদেরকে কীভাবে ফেস করে আমরা জানি না। ঘটনাটি ওদের মুখে এবং মিডিয়াতে এসেছে, সেটা হয়তো আপনারাও দেখেছেন। আমি যেটা বলবো যে এটা অনাকাঙ্ক্ষিত, এরকম অনভিজ্ঞতা ঘটনা কারোর জন্যই কাম্য না। স্যার তাহলে কি মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যাচ্ছে? না না, দুই বিশ্ববিদ্যালয়ের বাইরে, না জাতীয় বিশ্ববিদ্যালয় না ঢাকা বিশ্ববিদ্যালয়, এর বাইরে তারা একটা অবশ্যই সুচিন্তিত মত দিবেন। যে কমিটি আছে দুজনকে আমি অন্তত কালকে পেয়েছি, বিশেষ করে ফায়াজ স্যার এবং তানজিম স্যার, অত্যন্ত কি বলবো, আমি বিশ্বাস করি যে ওনারা খুবই জ্ঞানী মানুষ এবং তারা অত্যন্ত দক্ষ ও সমাজে অনেক সর্বজন গৃহীত বা সর্বজনের কাছে গ্রহণযোগ্য মানুষ। তারা অবশ্যই এই বিবেচনায় বিষয়টা দিবে যাতে এই দুই ধারার মাঝখানে আরেকটি সুন্দর প্রতিষ্ঠান গড়ে ওঠে, যেটি সত্যি সত্যি ছাত্রদের কল্যাণের জন্য কাজ করে। দুই ধারার বাইরে আরেকটা প্রতিষ্ঠান গড়ে উঠবে, কিন্তু এরই মধ্যে কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। আপনাদের আলোচনার মধ্যে দিয়ে কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে কিনা, বা আপনারা কোনো পরিকল্পনা করেছেন কিনা যে আগামী 2-1 মাসের মধ্যে বা 10-15 দিনের মধ্যে ভর্তি কার্যক্রম সহ সামগ্রিকভাবে ফলাফল দেওয়া সবকিছু নতুন সেই বিশ্ববিদ্যালয় বা যেই শিক্ষা প্রতিষ্ঠানই হোক না কেন সেই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানের আন্ডারে আপনারা করবেন? এইটা আলোচনায় আসেনি কেন? কারণ কালকের প্রেক্ষাপটে আগে আমরা তাদের সাথে বসেছিলাম। আজকের প্রেক্ষাপট মিলে আমরা অবশ্যই এটা নিয়ে একটা সময় চাওয়ার সুযোগ ছিল। এখন যদি আমাদের সাথে কথা হয় আমরা অবশ্যই এই বিষয়টি বলবো যে যত দ্রুততার সাথে তারা করে রিকভারি করতে অনেক সময় লাগে। এই জায়গাটা সেটা আমরা স্যার এখানে আমরা দেখলাম যে এই যে 7 কলেজের অধিভুক্তির বিষয়টি, এটি সৃষ্টি হওয়ার পর থেকে কোনো সুফল কি এখন পর্যন্ত দেখা গেছে? আমরা তো প্রতি বছর একটা পর একটা জটিলতা দেখে যাচ্ছি। এই যে অধিভুক্তির বিষয়টা, এই যে পরিকল্পনাটা, এইটাকে একটু মূল্যায়ন করবে যে আসলে কার মাথা থেকে বুদ্ধিটা আসলো আর এটার ফলাফলটা কি এবং এটার সাফারিংসটা আসলে কবে শেষ হবে? আসলে কার মাথা থেকে এসেছে এটা আমরা অবশ্য কেউই জানি না, কারণ একটি প্রশ্নের উত্তর আমরাও খুঁজে পাই না। সেটি তো এই সংক্রান্ত যে প্রজ্ঞাপন সেটি আমরা কেউই দেখিনি। এটার একটা ধারণা বলা যায়, সেটা হলো যে দুই বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় তৎকালীন যে ভাইস চ্যান্সেলর মহোদয়রা ছিলেন তাদের মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের একটা ফসল, যেটি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে চাপিয়ে দেওয়া বিষয় ছিল। তখন আমরা যেটা আশান্বিত ছিল, আশার যে জায়গাটা ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা বলি প্রাচ্যের অক্সফোর্ড, তো সেইটাতে সেটা সার্টিফিকেট পেলে ছাত্র অবশ্যই গর্বিত হবে। আমরা সেটা একটা পার্ট কাজ করতে পারছি, সেটাও মনে করেছিলাম যে এটা একটা ভালো উদ্যোগ, কিন্তু এটা খুব শীঘ্রই আমরা আশাহত হয়েছি। কারণ ওইখানে যে অবস্থাগুলো, এটা তো আপনারা বলছেন, এই অবস্থাগুলো কারো কাছে কাম্য না। কারণ ছাত্রদের বিড়ম্বনা, শিক্ষকদের বিড়ম্বনা, সর্বোপরি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই জিনিসটা চায় না, শিক্ষকদের একটা অংশ এই বিষয়টি চায় না। এটা যেভাবে ঘটে গেছে সেটা হলো কোনো রকম বিচার বিশ্লেষণ না করে তো এইবারে একটা আসার জায়গা, সেটা হলো যে একটা অন্তত কমিটি হয়েছে ক্ষমতা সম্পন্ন যারা এটা নিয়ে অন্তত চিন্তা করছেন, স্টেক হোল্ডার যারা তাদের সবার সাথে কথা বলার চেষ্টা করছেন, তার ভিত্তিতে তারা যদি একটা তৈরি করেন সেটা মনে কাঠামো বেটার কিছু আমরা আশা করতে পারি। আর এরপরে আশা হতে হবে কিনা সেটা অবশ্য অদূর ভবিষ্যৎ বলে দিই। সাত কলেজের এই দাবি তো স্যার দীর্ঘদিন ধরেই ছিল, তারপরও গতকালকের মতো একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে আপনারা আবারও বসতে বাধ্য হচ্ছেন, শিক্ষার্থীদের সাথে আলোচনা করতে বাধ্য হচ্ছেন। তো এই বিষয়টা কি স্যার, বিষয়টা কি এরকম হয়ে গেল না যে সহিংসতায় কোনো দাবি আন্দোলনের চূড়ান্ত রূপ, বিষয়টা কি এরকম? না, এটা ওনারাও একটা পর্যায়ে এই যে কালকে যেটা হয়েছে সেটা তো আমি বললাম অনাকাঙ্ক্ষিত, অনভিপ্রেত, আর এটি ঘটবে এটা নিশ্চিত ছিল। এই জন্য বলছি এই সাত কলেজে যখনই আন্দোলন একটা পর্যায়ে গণঅভ্যুত্থানের পরে তখন কিন্তু আমাদের প্রথম বসা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে। কারণটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন করছে, সাত কলেজ আন্দোলন করছে, দুই পক্ষই এটার বিপক্ষে। তাহলে থার্ড একটা ভেন্যু ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। ওনারা যখন যোগাযোগ করে আমি স্পষ্ট বলেছি আমরা চাকরি করি মন্ত্রণালয়ের অধীনে, আমাদের সুপারভাইজিং অথরিটি হলো আমাদের ডাইরেক্টর জেনারেল, ওনাদের মাধ্যমে না হলে আমরা এখানে যেতে পারি না। তো পরে ওনার ডিজি মহোদয় বলছেন উনি নিজে থাকবেন, কারণ হলো ওইটা ছিল একটা থার্ড ভেন্যু। সেখানে ওই কথাটা আসছে যে নো জাতীয় বিশ্ববিদ্যালয়, নো ঢাকা ইউনিভার্সিটি। তাহলে কি হতে পারে? তো সেই ক্ষেত্রে আমার একেবারে সুনির্দিষ্ট প্রস্তাবনা ছিল যে এই প্রধান স্টেক হোল্ডার হলো ছাত্ররা, সুতরাং এই কর্তৃপক্ষ যে যেখানে আলোচনা করবে তারা যেন ছাত্রদের সাথে বসে। দ্বিতীয় দফায় সাত কলেজ নিয়ে আরেকটি কমিটি হলো মন্ত্রণালয়ে, সেটি তো আমি সদস্য ছিলাম। সেখানে আমার প্রধান কথা ছিল যে আন্দোলন অথবা এই চাওয়ার প্রধান স্টেক হোল্ডার ছাত্ররা যাতে তাদের মুখোমুখি হয় অথবা তাদের কথাগুলো তারা নিজেরা বলে। আমরা জানি ওরা কি বলে, বাট এই কথাটা আমরা না বলে ওরা ওদের মুখে বলুক এবং ওদের থেকে কর্তৃপক্ষ শুনুক, সেটা অনেক বেশি ফলপ্রসূ কার্যকর হবে, বাস্তবসম্মত হবে। সেই চিন্তায় আমরা এই কথাগুলো বারবার বলেছি এবং সেটারই ফল আজকে যেটা হলো যে এই কমিটি কিন্তু তাদের সাথে প্রথম বসেছে, ছাত্রদের সাথে, পরবর্তী পর্যায়ে অধ্যক্ষ মহোদয়দের সাথে এবং থার্ড স্টেজে হলো বিভিন্ন বিভাগীয় প্রধানদের সাথে। এরপরে তারা যেটা বলছেন যে শিক্ষাবিদ যারা বরেণ্য শিক্ষাবিদ দেশে, যাদেরকে সবাই আমরা চিনি বা জানি, হয়তো আরো কেউ থাকতে পারে, এইটা বলেছেন। তো সেই কারণে আমরা আশাবাদী যে আশা করি যে একটা ভালো প্রতিষ্ঠান তারা উপহার দিতে পারবেন জাতির সামনে। আমরা এসে যেটা হয়েছে ছাত্রদের সাথে যোগাযোগ করেছি, তাদের নিয়ে আমরা পাশে বসে তাদের কালকে কথাবার্তা আমরা কিন্তু রাত ৩টার সময় মিটিং করছি ছাত্রদের নিয়ে ঘটনার পরে। আজকে আবার বলবো তাদের যেটা বলেছে সেটা, আর এখানে তাদের মতামত, কারণ আমরা এরপরে স্টেপগুলো কোনোভাবে ওদের ছাড়া নেওয়া সেরকম কোনো চিন্তায় আমরা নাই। এই জায়গাটা আমরা একেবারে সুস্পষ্টভাবে বলছি, পরীক্ষার্থী পরীক্ষা দেবে, তারা চায় তাহলে পরীক্ষা নেওয়া সম্ভব, এটাই হলো আমাদের মূল কথা। এবার যারা অ্যাডমিশন টেস্ট দিবে তাদের জন্য কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিনা, তারা কিভাবে পরীক্ষা দিবে? অ্যাডমিশন টেস্ট এটা তো এখনো ওই যে নতুন কাঠামোর বাইরে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন নতুন ভাবে প্রশ্ন এটা উঠতেই পারে যে তাহলে তারা কোথায় ভর্তি হবে। ওই নতুন কাঠামো যেটা হবে এরাই ভর্তি দিয়ে শুরু করবে, তারপরে আস্তে আস্তে বাকিদেরকে। আগের বার যেটা হয়েছিল একদিনে সব চলে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এইবার সেটা হইতে হলো আগে ওইটা হইতে হবে যেটা কাঠামো, তারপরে এদেরকে ধাপে ধাপে নেয়া অথবা একবারে নেয়া, সেটা হলো শুধু চলমান পরীক্ষাটা নিয়ে আমরা কথা বলছি। আপনি একটু নতুন কাঠামোটা নিয়ে একটু বলেন। আপনি বলছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে রূপরেখা হয়নি, কিন্তু আপনার তো নিশ্চয়ই যেহেতু বলছেন যে ভালো একটা প্রতিষ্ঠান হবে, তার মানে আপনি তো কিছু না কিছু আমাদেরকে বলতে পারবেন যে কি ধরনের সাত কলেজ কি একসাথে থাকবে কিনা, তাদের ফরম্যাটটা কেমন হবে, তাদের সার্টিফিকেটগুলো কিভাবে আসবে, কারা দিবে। এটা নিয়ে ছেলেদের যে একটা নাম মিডিয়াতে আসছে, সেগুলো হলো যে
সিটি বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল এটা নিয়ে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা এখানে বক্তৃতা দিয়েছেন তারাও বলছেন নাম যাই হোক। আমাদের শিক্ষা উপদেষ্টা মহোদয় এসেছিলেন, উনিও বলছিলেন যে নামই হোক, সেটাও হয়তো তারা ছাত্রদের কাছে বা বিভিন্ন প্রতিষ্ঠানের কথা চিন্তা করেছেন বলে একটা কমিটি গঠন করেছে। তারাও স্পষ্টভাবে বলেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাইরে আলাদা একটা প্রতিষ্ঠান গড়ে তুলবে। কলেজ মিলে কি একটা হবে নাকি আলাদা আলাদা? এইটা এখন ওই পর্যায়ে আমরা আলোচনা করার সুযোগই হয়নি বা জিজ্ঞেস করার সুযোগ হয়নি। এরা এদের যেটুকু আমাদের সাথে শেয়ার করেছেন বা যেটুকু জানতে চেয়েছেন সেই বিষয়গুলো আমরা তাদেরকে অবহিত করছি এবং লিখিতভাবে সেটা জানিয়েছি। স্যার, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যখন ভাবি অধিভুক্ত হয় তখন কিন্তু একটা লম্বা মানে পড়েছিল শিক্ষার্থীরা, আবারও কি এমন কিছু ইঙ্গিত করছে সেইটা যাতে না হয় সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওনারা যেটা বলেছেন যে প্রয়োজনীয় সহযোগিতা ওনারা দিয়ে যান চলমান প্রক্রিয়াকে সঠিকভাবে রাখার জন্য, যতক্ষণ না ওইটা গড়ে ওঠে। তবে ভর্তিটা ওনারা দিচ্ছেন না, এটা নিশ্চিত। শেষ একটা প্রশ্ন করছি যে 4টার দিকে একটা আলটিমেটাম দেওয়া হয়েছিল শিক্ষার্থীদের, আপনি এখন ব্রিফিং করছেন 4টা দিন অলরেডি পার হয়ে গেছে, আসলে কি হতে যাচ্ছে সেটার জন্য আমরা ছেলেদের সাথে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। আমি আমাদের শিক্ষক পরিষদ সম্পাদক আরো 2জন শিক্ষককে বলেছি যে আমাদের যারা ছাত্র আছে সর্বস্তরে তাদের নিয়ে একটু বসা হয়। কালকে রাত্রে আমরা বসছি 3টার দিকে, তারপরে আজকে আবার বসা যে ওদের চিন্তাটা কোন জায়গায় সীমাবদ্ধ বা ওরা আরো নতুন করে চিন্তা করছে কিনা, আর আমরা যেটুকু পেয়েছি সেটাতে ওরা কতটা স্যাটিসফাইড, ওরা ওই মধ্যে সীমাবদ্ধ থাকে, যেটা ওদের দাবি। স্যার একটা সবশেষে এখন আপনি সারাংশটা যদি বলেন আমাদেরকে, আসলে আপনার ব্রিফিং এ আমরা এখন পর্যন্ত মোটা দাগে নিশ্চিতভাবে বলতে পারছি না যে পুরো বিষয়টা একটা সমাধানের পর্যায়ে গেছে। পুরো বিষয়টাই এখনো ভাষা কোনো সময়সীমা নেই, কোনো সিদ্ধান্ত এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই, সবকিছুই আপনি একটা ছেড়ে দিয়েছেন। এর আগের বারে ঠিক একইভাবে এই 7 কলেজ সম্পর্কে যে বিষয়গুলো যেভাবে ছেড়ে দিয়েছেন এখনো ঠিক একই রকম অবস্থায় আছে। আমরা আসলে কি মেসেজ দিব জনগণকে, আপনি সেটা একটু মোটা দাগে বলবেন। আচ্ছা, সিদ্ধান্তটা নিবে হলো যে ইউজিসির মাধ্যমে যে কমিটি গঠিত হচ্ছে সেখানে আমি অথবা আমরা 7 কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো ক্ষমতা নাই ওই বিষয়ে সিদ্ধান্ত দেওয়া। সিদ্ধান্ত এটা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছে, কারণ ছাত্রদের দাবি তো এটা ছিল যে তারা এই বিশ্ববিদ্যালয়ে আমরা ভর্তি চায় না, এটা কিন্তু সুস্পষ্ট। সেই জায়গাটা একেবারে কনফিউজ যে এই ভর্তি যে কামিং যে ভর্তি এটা ঢাকা বিশ্ববিদ্যালয় হচ্ছে না। আমি ক্লিয়ার? জি স্যার, ধন্যবাদ।